পাইথন, তাই না? এই পাইথন নিয়ে অনেক কথাবার্তা, অনেক। পাইথন কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা অলরেডি এর আগে 2টা লেকচার পড়ছিলাম পাইথন বেসিক কিছু জানি। এখন বলছে যে পাইথন কোথা থেকে আসলো, কীভাবে আসলো, পাইথনের আবিষ্কারক, তাই না? এগুলো কিন্তু আপনারা জানেন। আমরা পাইথনের এখন কি দেখবো, ফিচার দেখবো, ফিচারগুলো দেখবো পাইথনের। তো আপনাদের অলরেডি নোটে আছে পাইথনের ফিচার। পাইথনের ফিচার বলতে এটাকে আমরা ব্যবহার করব, মানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অন্যান্য হাজার মানে এক কথা হচ্ছে আমরা তো প্রায় 20-25টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম জানি, তাই না? হ্যাঁ, 20-25টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম জানি। তার মধ্যে আমরা পাইথনটা কেন ব্যবহার করব? এর মধ্যে কি কি ফিচার আছে, মানে এর মধ্যে আমাদের জন্য সুবিধা, আমাদের কি আমাদের সুবিধা প্রদান করবে। আমি শুধু মূল টপিকগুলো বলতেছি। পাইথনের কোড করতে খুব সহজ, কোড করাটা খুবই সহজ, ইজি টু কোড, মানে সহজে কোড করা যায়। আবার বলছে যে এর ওপেন সোর্স মানে পাইথনের ওয়েবসাইটে গেলে এর যে সোর্স কোডগুলো আছে বা এক কথা হচ্ছে যে সফটওয়্যারগুলো আছে সহজেই পাওয়া যায়, ঠিক আছে? আবার কি বলছে যে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইটে পাইথনের ডকুমেন্টগুলো কী করা যায়, আমাদের ডাউনলোড করা যায় এবং সেই সফটওয়্যার খুব সহজে আমরা ব্যবহার করতে পারি লাইসেন্স ছাড়াই। কি ছাড়াই? লাইসেন্স ছাড়াই। আবার বলছে যে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড মানে এই যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অবজেক্ট বেস। কি বেস? অবজেক্ট বেস। অবজেক্ট মানে বোঝেন, অবজেক্ট হচ্ছে নির্দিষ্ট সংখ্যক, মানে কোনো এক কথা বস্তু। আমি একটা অবজেক্ট, আপনার কম্পিউটারটা পুরোপুরি একটা অবজেক্ট। এই অবজেক্টের ভিতরে অনেকগুলো ডাটা থাকতে পারে, অনেকগুলো ভেরিয়েবল, অনেকগুলো ইনফরমেশন থাকতে পারে, মানে অনেকগুলো ইনফরমেশন নিয়ে এই ল্যাঙ্গুয়েজটা একটা অংশেতে কাজ করতে পারে। এই জন্য বলছে এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলছে কি বলছে, পাইথন অন্যতম বৈশিষ্ট্য হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড লেকচারের মধ্যে ক্লাসে ধারণা অবজেক্ট এনক্যাপসুলেশন বা ইনহেরিটেন্স বা হচ্ছে মানে অনেক কিছু সিস্টেমে করা যায়। আবার বলছে যে প্রোগ্রামে হচ্ছে GUI সাপোর্টেড। GUI মানে কি জানেন? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। মানে গ্রাফিক্যাল মানে হচ্ছে বুঝেন কি, চিত্রভিত্তিক, মানে তৈলচিত্রের যে কথাবার্তা আসে সহজেই সেটাকে গ্রাফিক্যালি কাজ মানে ডিজাইনের ক্ষেত্রে, যেমন ধরেন সাপোজ করে একটা ওয়েবসাইটে ওই যে মাখামাখি শুধুমাত্র HTML CSS দিয়েই যে করা যায় এমনটা না, ওটার ব্যাক এন্ডেও অনেক ডিজাইনের কিছু কাজ থাকে, রংচটা কাজ, মানে গ্রাফিক্যালি কিছু কাজ থাকে, সেটাও কিন্তু আমরা পাইথন দিয়ে করতে পারি। আবার বলছে যে উচ্চতর ভাষা, এটা তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা জানি। আবার বলছে যে পাইথন সবথেকে সহজ কথায় আমরা বলতে পারি পাইথন হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, সবথেকে ইম্পর্টেন্ট, মানে যে ব্যবহার করবে তার সাথে মানে বন্ধুত্বসুলভ, মানে সহজেই সেটা ব্যবহার করা সম্ভব। আপনি যেভাবে চান পাইথনকে সেভাবেই ব্যবহার করতে পারবেন। এই জন্য বলছে যে পাইথন সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ইউজার ফ্রেন্ডলি। দেখি এখানে কথাটা লেখা আছে কিনা। বলছে যে এক্সটেনশন ফিচার, সি প্লাস জাভা পাইথনের মতো কোড লেখা যায়। পাইথন হচ্ছে পোর্টেবল ভাষা, হ্যাঁ পোর্টেবল, নির্দিষ্ট সংখ্যক পোর্টেবল সিস্টেমে লেখা যায়। পাইথন ইন্টিগ্রেটেড ভাষা, এই সহজ কথা বলছে, ইন্টিগ্রেটেড মানে বোঝেন সমন্বিত, সকল ল্যাঙ্গুয়েজকে একত্রিত করে নিজের ভাষায় ইউজার সেটাকে লিখতে পারে এবং এই যে পাইথন মানে পাইথন প্রোগ্রামিংয়ের যে ইন্টারপ্রেটার বা কম্পাইলার বোঝেন, পাইথনের কম্পাইলার মানে যারা অনুবাদক করে ভাষাটাকে, আপনি যেটা বললেন সেই ইন্টারপ্রেটার বা ওই কম্পাইলারের মাধ্যমে সেটা মানে কোডিং করে সেটাকে হচ্ছে কম্পিউটারকে বোঝাই দিয়ে আপনি যেটা চাচ্ছেন সেটাকে মানে ফিরিয়ে নিয়ে আসে সেই কম্পাইলার বা সে হচ্ছে ইন্টারপ্রেটার আপনাকে কি করতে পারে, মানে ইন্টিগ্রেটেড করতে পারে অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোকে। বুঝতে পারছেন? আবার বলছে যে ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ আপনার মনের ভাষাটাকে ইন্টারপ্রেট করতে পারে। সাপোজ বললেন হ্যালো ওয়ার্ল্ড, সব ল্যাঙ্গুয়েজে হ্যালো ওয়ার্ল্ড বলতে পারে। বা লিখলেন আই লাভ মাই কান্ট্রি,
অন্যান্য যেমন মেশিন ল্যাঙ্গুয়েজ যেমন HTML আই লাভ মাই কান্ট্রি লিখলে ওরা সহজে ইন্টারপ্রেট করতে পারে না, কিন্তু এরা সহজে ইন্টারপ্রেট করতে পারে বা ইন্টারপ্রেটার করতে পারে। বড় স্ট্যান্ডার্ড লাইব্রেরি, লার্জ লাইব্রেরি, হ্যাঁ প্লাস লাইব্রেরি কি, এখানে অ্যারে নেওয়া যায়, ট্রাপল ইউজ করা যায়, তারপর আপনার অবজেক্ট বেস করা যায়, অনেকগুলা করা যায়, যেটা হচ্ছে আপনার ইয়াতে করা, যেমন ট্রাপল C++-এ করা যায় না, সিতে ট্রাপল করা যায় না, কিন্তু পাইথনে যায়, জাভা স্ক্রিপ্টে যায়। এই জন্য এগুলো হচ্ছে ইউজার ফ্রেন্ডলি বা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এগুলো সহজেই আমরা মানে হিউম্যান বিইং আর কি, মানুষের পছন্দনীয় ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছেন? এগুলাই হচ্ছে আমাদের পাইথনের কাজ। এখন পাইথন আমাদের কি কাজে ব্যবহার করব? আমাদের পাইথনের ইউজার ওয়েব ভিত্তিক সফটওয়্যার তৈরি করতে, কি করতে? ওয়েব ভিত্তিক সফটওয়্যার তৈরি করতে পারবো, বায়োমেট্রিক ইনফরমেশন বা বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করতে পারবো, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করতে পারবো, কমিউনিটি সিকিউরিটি টুলস যেমন এআই বোঝেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই কৃত্রিম বুদ্ধিমত্তাটা এটাই হচ্ছে সিকিউরিটির একটা অংশ। এই এআই টুলও আমরা কি দিয়ে করতে পারি? পাইথন দিয়ে করতে পারি। আবার বলছে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি স্ক্যানার, সেটাও আমরা পাইথন দিয়ে করতে পারি। আবার বলছে সাইবার সিকিউরিটি, কিন্তু জানেন আপনারা সাইবার সিকিউরিটিটা সব থেকে পাইথন ল্যাঙ্গুয়েজটা যারা জানে তারা কিন্তু হ্যাকারের লাইনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশতে কাজ করে। পাইথনটা ওই যে ইউজার ফ্রেন্ডলি বুঝেন নাই, আপনি একটা কাজ করছেন, আপনার ওয়েবসাইটটা, আগের ওয়েবসাইটগুলো কিন্তু C++ দিয়ে গঠিত, এই জন্য আগের ওয়েবসাইটগুলোর অত সিকিউরিটি থাকে না। এখনকার ওয়েবসাইটগুলো কিন্তু অনেক সিকিউর, তারপরও সেই সিকিউর ওয়েবসাইটগুলোকে ভেঙে ফেলে কারা? হ্যাকাররা। এই হ্যাকাররা তারা পাইথন সহজে কী বলে, ওই সাইবার সিকিউরিটির ক্ষেত্রে পাইথনের খুবই একটা আছে। তারপরে ইন্টারনেট স্ক্রিপিং, কোর সিকিউরিটি টুলস, অটোমেশন সফটওয়্যার নির্মাণ, মেশিন লার্নিং যেটাকে বললাম এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর হচ্ছে ওয়েব কালার তৈরি করা, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করা, ডাটাবেস অ্যাপ্লিকেশন তৈরি করা, ডিস্ট্রিবিউটেড প্রোগ্রামিং এবং তথ্য বিশ্লেষণ। পাইথন দ্বারা এমন কোনো কাজ নাই যে হয় না। এই জন্য বর্তমানকার যুগে আলোচিত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে পাইথনকে ধরা হয়। পপুলার মানে মোস্ট পপুলার, আর মোস্ট পপুলার হওয়ার শুধুমাত্র একটাই জিনিস, পাইথন হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, সব থেকে ইউজার ফ্রেন্ডলি। আপনি যেভাবে চাবেন সেভাবে লিখবেন। পাইথনে একটা কোটেশন বা কমা ভুল করছেন, ওটার ইরোধ ধরার কোনো পসিবিলিটি নেই, এবং খুব শর্ট লাইনে লেখা যায়। যেমন এই যে একটা জিনিস আপনাকে দেখেন, আপনারা দেখেন একটু, হ্যাঁ, আপনি একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, C++, এটা কিন্তু একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আবার পাইথনও কিন্তু একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আবার জাভা কিন্তু একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তিনটাই কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা যদি সিটি একটা কোড করতে যাই, এগুলো কিন্তু অনেক কিছু লেখা লাগে, আবার রিটার্ন 0 লেখা লাগে, এখন আমরা কি প্রিন্ট করতে যাচ্ছি? একটা ওয়ার্ড, ধরুন 10 + 10, এটা প্রিন্ট করতে যে কোটেশন দিয়ে তারপর প্রিন্ট করতে হবে। আবার এই 10 + 10 প্রিন্ট করতে গেলে সামনে একটা ইনিশিয়ালাইজ করে দেওয়া লাগে, বহুত কিছু করা লাগে। পাইথনে কিছু করা লাগবে না, এখানে পি দিয়ে 10 + 10 লিখবেন, অ্যানসার দেওয়া আসবে। জাভা স্ক্রিপ্টেও এই পি দিবেন, তারপর অনেক কিছু লেখা লাগবে। প্রিন্ট দিয়ে পি = 10 + 10 দিলেও কিন্তু এটাতে আসে, কোটেশন দিতে হবে, সেমিকোলন দিতে হবে। এটা হচ্ছে এক লাইনে, এটা আরো সহজ। আর এটার জন্য আবার পি দিয়ে আবার 10 করতে হবে, আবার আর দিয়ে করতে হবে কত? 10, আবার এখানে কিউ দিয়ে করতে হবে আর প্লাস কি, তারপরে আসবে 10 আর 10 আসবে 20। এটা এত কিছু থেকে 20 আসলো, এটা এই দিক থেকে 20 আসলো, আর এটা এই দিক থেকে 20 আসলো। তাহলে সবথেকে ইউজার ফ্রেন্ডলি কোনটা? এটাও ইউজার ফ্রেন্ডলি, সবথেকে ইম্পর্টেন্ট ইউজার ফ্রেন্ডলি হচ্ছে এটা। এই জন্য মানুষ পাইথন সহজেই ব্যবহার করে। বুঝতে পারছেন? এখন বলছে যে আইডেন্টিফায়ার এবং কিওয়ার্ড কি। আইডেন্টিফায়ারটা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সব কথা কিন্তু আলাদা। আমরা যেটা শুনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা ভাষায়
সব জিনিসই আলাদা। তাহলে এখন দেখেন আইডেন্টিফায়ারগুলো কাকে বলে, আইডেন্টিফায়ার কাকে বলে? আইডেন্টিফায়ার হচ্ছে শব্দের অর্থ শনাক্তকারী, ইনিশিয়ালিস্ট আমরা বলি, আইডেন্টিফায়ার বলা হয়। এই আইডেন্টিফায়ার যার নাম পাইথনের ক্ষেত্রে আমরা বলতে পারি ভেরিয়েবল, কনস্ট্যান্ট, মডিউল, ফাংশন, অবজেক্ট, টাপল, বিভিন্ন ধরনের আইডেন্টিফায়ার থাকতে পারে। এই আইডেন্টিফায়ার হতে পারে এ টু জেড। কি হতে পারে? এ টু জেড, মানে বড় হাতের এ টু জেড হতে পারে, ছোট হাতের এ টু জেডও হতে পারে। আবার দাঁড়ান, না এটা আইডেন্টিফায়ার না, এটা আইডেন্টিফায়ার না। আইডেন্টিফায়ার এই দেখেন, এই যে আমরা লিখছি না এখানে ইন্ট নামে একটা সংখ্যা, ইন্ট এখানে ফ্লোট নামে একটা সংখ্যা থাকে। এই যে ইন্ট, ফ্লোট এগুলো চাই বা কি থাকতে পারে? ইন্ট আর ফ্লোট একসাথে থাকে না, আলাদা থাকতে পারে। ফ্লোট তো ফ্লোটিং না, ইন্ট আলাদা, এটা একটা আলাদা সংখ্যা, ফ্লোট একটা আলাদা, ফ্লোটিং পয়েন্ট। যেমন এই যে আইডেন্টিফায়ার নামে একটা ভেরিয়েবল আমরা লিখলাম, কি লিখলাম? m ইকুয়াল টু লিখলাম মনীষ, মনির লিখলাম। পাইথনে কিন্তু m ইকুয়াল ডিরেক্ট মনির লিখলে আসবে, এটা একটা আইডেন্টিফায়ার। কিন্তু এটা কি আইডেন্টিফায়ার জানেন? এটা হচ্ছে ক্যারেক্টার, এটা হচ্ছে ক্যারেক্টার টেবিল। এই যে ক্যারেক্টার টেবিল আইডেন্টিফায়ার, এটা আবার এই ক্যারেক্টার টেবিল আইডেন্টিফায়ার সংখ্যাকে ব্যবহার করা যায়, কিন্তু ইয়ার মধ্যে সিএস আছে, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে সিএস লিখতে হবে, কিন্তু পাইথন জাভার ক্ষেত্রে না, সি প্লাস প্লাস এর ক্ষেত্রে সিএস লিখতে হবে, কিন্তু পাইথন এবং জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে সিএস লেখার প্রয়োজন পড়ে না। এই জন্য এই যে প্রত্যেকটা আইডেন্টিফায়ার, এখন বলতেছে এই আইডেন্টিফায়ারগুলো কিভাবে শুরু হতে পারে। আইডেন্টিফায়ার না, আইডেন্টিফায়ার এ টু জেড হতে পারে, এ টু জেড হতে পারে না। এই যে ক্যারেক্টার একটা আইডেন্টিফায়ার, ক্যারেক্টার একটা আইডেন্টিফায়ার না, তারপর ইন্টিজার একটা আইডেন্টিফায়ার, এআরএ একটা আইডেন্টিফায়ার হতে পারে, অবজেক্ট একটা আইডেন্টিফায়ার হতে পারে। কিন্তু বলছে এই আইডেন্টিফায়ারের নির্দিষ্ট একটা করে নাম আছে না, এই যে এই ভেরিয়েবল নামগুলো, কি একটা ভেরিয়েবল না, এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলগুলো কিভাবে শুরু হতে পারে? এ টু জেড, বড় হাতের এ টু জেড হতে পারে, ছোট হাতের এ টু জেড হতে পারে, এর সামনে আন্ডারস্কোর হতে পারে। কি হতে পারে? আন্ডারস্কোর হতে পারে, কিন্তু এর সামনে না হতে পারে না, গ্যাপ। আপনি এটা দেখে একটা গ্যাপ দিন, তারপর আর একটা গ্যাপ দিয়ে, এটা হতে পারে না। বলছে আইডেন্টিফায়ার কিভাবে হতে পারে? যে আইডেন্টিফায়ার এ টু জেড হতে পারে, ছোট থেকে আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে, আন্ডারস্কোরকে 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করতে পারে। যেমন এই যে বলছে যে মাই ক্লাস, মাই ক্লাস একটা আইডেন্টিফায়ার, মাই ক্লাস একটা আইডেন্টিফায়ার, মানে একটা ভেরিয়েবল নেম, ভেরিয়েবল নেম না, মাই ক্লাস একটা নেম না। মাই ক্লাসে আইডেন্টিফায়ার দেখেন ছোট হাতের আর বড় হাতের অক্ষর মিশাল আছে না, প্রথমে ছোট হাতের অক্ষর তারপর বড় হাতের হতে পারে। তারপর ভার ক্লাস 1, সো আন্ডারস্কোর আছে না, হতে পারে। দেখেন এইভাবে কি হচ্ছে, এগুলো হচ্ছে ভ্যালিড এক্সাম্পল। আইডেন্টিফায়ার ডিজিট দ্বারা শুরু হবে না, মানে এক প্রথমে লিখলে, প্রথমে 1 লিখে তারপর আইডেন্টিফায়ার, এটা শুরু হতে পারে না। কি বলছে যে আইডেন্টিফায়ার কি দ্বারা শুরু হতে পারে না? যেমন যে 1 প্লাস ভেরিয়েবল, এটা হচ্ছে ইনভ্যালিড, কিন্তু ভেরিয়েবল প্লাস 1, ভেরিয়েবল 1 শেষে দিতে পারেন তাহলে সেটা ভ্যালিড, আর এটা হচ্ছে ইনভ্যালিড। ঠিক আছে। আবার বলছে যে পাইথনে আইডেন্টিফায়ার $, $, ব্যবহার করা যাবে না। কি করা যাবে না? $, তারপর হচ্ছে পার্সেন্ট, এইটা এটা সেন্ট না, এটা $। সেন্ট কখন বলে? ওইটা সেন্ট কখন বলে বলেন তো? যখন আপনারা টাকা বা মুদ্রা হিসাব করবেন তখন ওটাকে সেন্ট বা ডলার হিসাবে হয়। যখন আমরা প্রোগ্রামের ভাষায় ব্যবহার করবো সেটাকে বলে $। এটা সংকেত, ডলার সংকেত। ঠিক আছে। আর যখন আপনার এটা তো ডলার, আপনি যেটা বললেন স্যার, ঠিক আছে, 1 যখন এটা আসবে তখন এটা হচ্ছে $।
তখন এটা হচ্ছে $1, আর যখন 0.1 এইভাবে আসবে তখন এটা হচ্ছে সেন্ট। সেন্ট থাকে এইভাবে থাকে, তাই না? হ্যাঁ, এটা পয়েন্টে 0 পয়েন্ট নিচে দিলে সেন্ট, যখন 1 থেকে এটা শুরু হবে ডলার। আর যখন আমরা এটা প্রোগ্রামিং এর ভাষায় এইভাবে শুরু করব, যে আমরা সংখ্যা লিখব, সেটা হচ্ছে ডলার সাইন। এক এক জায়গায় এক এক ভাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এটাই হচ্ছে নিয়ম। এখন আমাদের বলছে যে পাইথন ল্যাঙ্গুয়েজ কি দ্বারা শুরু হয়, আন্ডারস্কোর বা এগুলা দ্বারা শুরু হতে কি বলছে যে কোনো ডলার সাইন আন্ডারস্কোরের একটি হচ্ছে প্রাইভেট আইডেন্টিফায়ার, আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারেন, সেটা প্রাইভেট আইডেন্টিফায়ার হতে পারে। দেখেন আইডেন্টিফায়ার আমাদের কোনগুলো হতে পারে কোনগুলো হতে পারে না সেটা তো আমরা দেখলাম নাকি? রিডিং করলে আপনারা বুঝতে পারবেন না? বুঝতে পারবেন? এখন বলছে আমাদের কিওয়ার্ড। কিওয়ার্ড যে কোনো জিনিসের এই যে নির্দিষ্ট কিওয়ার্ড, এই কিওয়ার্ড ছাড়া কিন্তু কোনো কিছু, এর বাইরে কিন্তু কোনো কিছু চিনে না। পাইথন কিন্তু এর বাইরে কিছু চিনে না, এর বাইরে কিছুই চিনে না। এই কিওয়ার্ডগুলো ছাড়া অন্য কোনো কিওয়ার্ড চিনে না। বলছে কিওয়ার্ড, কিওয়ার্ড হচ্ছে সংরক্ষিত শব্দ। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নির্দিষ্ট পরিমাণে শব্দ সংরক্ষিত অবস্থায় থাকে, প্রত্যেকটা প্রোগ্রামিং। যেমন এই যে নান, নান কথাটা C++-এ নাই, নান কথাটা কিন্তু C++-এ। এই নান কিন্তু একটা নির্দিষ্ট, এই কিওয়ার্ডগুলো না ওটাকে ডিরেক্ট ফিক্সড করা, এর জন্য এই কিওয়ার্ডটা ফিক্সড, ওর জন্য এই কিওয়ার্ডটা ফিক্সড। আপনি এই এই যে ফলস, নান, অ্যাওয়ার কথা হচ্ছে আমি যে ক্লাস নিচ্ছি এই ক্লাসগুলো কিন্তু আমার জন্যই বরাদ্দ না। হ্যাঁ, আমার ক্লাসে আমার যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো অন্য কেউ পড়াইতে পারবে? পারবে কি? সেরকম পাইথনের এটারই নির্দিষ্ট কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো সে ব্যতীত অন্য কেউ ব্যবহার করতে পারবে না। আপনিও এই কিওয়ার্ডগুলো আপনার নিজস্ব। এখন বলছেন ওই যে এম ইকুয়াল মনির দিচ্ছেন, আপনি ওইখানে লিখেন তো অ্যাওয়েড ইকুয়াল মনির সে নেয় নাকি? সে সরাসরি বলবে ইট ইজ নট ইয়োর ইনিশিয়ালাইজ কিওয়ার্ড, লেখা আসবে, আপনারা কোড করতে গিয়ে দেখবেন। বলছে যে পাইথনে ব্যবহৃত সংগঠিত কিওয়ার্ডগুলো কম্পাইলারের নিকট যাদের বিশেষ অর্থ আছে। বলছে যে ফলস, আমি এখানে যদি লিখি ফলস ইকুয়াল মনির, সে নেবে না। কারণ ওটাকে পাইথনের যে ইন্টারপ্রেটার বা পাইথনের যে কম্পাইলার ওকে বলা দেওয়া আছে ফলস মানে মিথ্যা, অ্যাওয়েট, অ্যাওয়েট মানে হচ্ছে একটা যেমন হচ্ছে অ্যাওয়েট মানে হচ্ছে অনেকগুলো ডিজিট নিয়ে আমরা কাজ করি। তারপর বলছে যে ইলস, ফলস, ইলস, ইফ ইলস, ওইটা যদি না হয় এইটা, ইলস মানে যদি, তার মানে ইলসটা আমরা ব্যবহার করতে পারবো। তারপর পাস, নান, ব্রেক, এক্সপেক্ট, ইন, লাস্ট, টুল, তারপর হচ্ছে ক্লাস, ফাইনালি, অ্যান্ড, কন্টিনিউ, ফর, ল্যামডা, বা এই যে অ্যাসাইন, অ্যাসাইন, অ্যাসিং যেটাকে বলি আমরা, অ্যাসিং, সিঙ্ক না হচ্ছে অ্যাসিং, অ্যাসিং। তারপর হচ্ছে ইফিলস, ইফ, অর, ভ্যালিড, উইথ, ওয়াইল, তারপর হচ্ছে গ্লোবাল, নট, ফর্ম। এগুলা কিওয়ার্ড আমরা কখনোই ইনিশিয়ালাইজ করতে পাবো না। এই কিওয়ার্ডগুলোই হচ্ছে কিসের কিওয়ার্ড? পাইথনের নির্দিষ্ট সংখ্যক কিওয়ার্ড। এখন যদি আপনাকে বলা হয় যে পাইথনের মোট টোটালি কয়টা কিওয়ার্ড আছে, তাহলে গুনতে হবে। এখন কথা হচ্ছে পাইথনের 5টা কিওয়ার্ডের নাম লিখতে পারবেন না? পারবেন তো? ওকে, তাহলে আমরা কিওয়ার্ড দেখলাম আর কি দেখলাম, কিওয়ার্ড দেখলাম, ভেরিয়েবল দেখলাম, কি দেখলাম আইডেন্টিফায়ার দেখলাম আর কিওয়ার্ড দেখলাম, আইডেন্টিফায়ার আর কিওয়ার্ড। এখন কথা হচ্ছে আমরা একটা প্রোগ্রাম লিখতে গেলে আমাদের প্রতিটা নির্দিষ্ট লাইন অনুসারে হয় না? হয় না? এখন আমার একটা লাইনের দরকার পড়ে নেই, কি পড়ে নাই দরকার। সাপোজ লিখলাম আমি এই যে এম ইকুয়াল টু মনির খান, আমার আগে ওইটা দরকার ছিল, এখন আমি 1000 কোটি লাইন লিখছি, আমার এখন ওই লাইনটার দরকার নাই, মানে ওই লাইনটা আমি মিশাই দেব। এখন দেখেন ওই লাইনটা মিশাই দিলে আমার প্রোগ্রামটা একটা কোনো কারণে ব্যাঘাত হতে পারে না? তাহলে আমি ওটাকে আমি করতে পারি, কমেন্ট করে রাখতে পারি না? কি স্যার কমেন্ট করে রাখতে পারি না? আপনারা জানেন কমেন্ট মানে ওই লাইনটা হাইড হয়ে যায়,
এখন এই কমেন্ট ওই লাইনটাকে হাইট একটা সিঙ্গেল কমেন্ট হতে পারে আর একটা মাল্টি কমেন্ট। মাল্টি মানে অনেকগুলো লাইন নিয়ে ব্রেক করা যায়, আর সিঙ্গেল মানে হচ্ছে একটা লাইন ব্রেক করা যায়। তার মানে এখন দেখেন এই যে ইফ ট্রু, এখানে হচ্ছে এই যে একটা লাইন কি স্ট্রিং ইকুয়াল টু পাওয়ার অ্যান্সার আছে না, এইটা কিন্তু একটা লাইন। এখন যদি আমরা ইয়ার সামনে দুটো দাঁড়িয়ে দিই তাহলে একটা লাইন ব্রেক হবে, একটা লাইন ব্রেক হলো না। এখন যদি আমরা এই যে পুরো প্রোগ্রামটাকে ব্রেক করতে চাই তাহলে এখানে শর্টকাট অনেক কি আছে দেখেন, এই যে একটা রো দিয়ে একটা লাইন দিচ্ছেন না, একটা লাইন কিন্তু ব্রেক হচ্ছে যেমন কোথায়, এই দেখেন ওই ভাই এই যে হ্যাশ দিয়ে কিন্তু একটা করে লাইন, দিস ইজ কমেন্ট। এই যে হ্যাশ দিলেন না, এই হ্যাশ দিলে এই লাইনটা কি হয়ে যাবে, হ্যাঁ ওই লাইনটা আছে কিন্তু ওই লাইনটা কি হয়ে যাবে, হাইড অবস্থা থাকবে, ওই অবস্থায় শো করবে না। আর যদি আমরা মাল্টি লাইন কমেন্ট করি, এটা কিন্তু প্রতিটা একটা সিঙ্গেল লাইন, এই দেখেন মাল্টি লাইন কি করলেন, এই পুরো লাইনটাকে মিশাইতে গেলে কি করতে হবে আমাদের, এই যে দেখেন কোটেশন দিছি, উভয় পাশে কোটেশন দিয়ে এই লাইনটাকে মিশাই দিছি না, এই ঠিক আছে না। এইভাবে হচ্ছে মাল্টি লাইন কমেন্ট, আর হ্যাশ দিলে হবে কি হবে, সিঙ্গেল লাইন কমেন্ট। আপনারা কিন্তু এডিটিং করবেন এগুলোতে কিছু নেই, খালি কোটেশন কীভাবে ব্যবহার করতে হয়, কোটেশন কি ওই কমার ভিতরে থাকে না, কোটেশন দেখছেন না, এইটাকে কোটেশন, এই যে সাপোজ এই যে এইটাকে কোটেশন, এটা পুরোটা একটা লাইন, এই লাইনটাকে যদি আমরা কমেন্ট করে রাখি সিঙ্গেল লাইন তাহলে হ্যাশ ব্যবহার করতে হবে, তাহলে এটা পুরোটাকে যদি আমরা ইয়া করতে যাই তাহলে কোটেশন দিয়ে কোটেশন দিয়ে এই লাইনটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট, লাইন কোটেশন, আইডেন্টিফায়ার, কিওয়ার্ড, এগুলো তো জানেন, শিখাইলাম তো নাকি। এখন এগুলো বেসিক জিনিস, এগুলো পড়লেই হয়, আমাদের জাস্ট খালি কোড করতে হবে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন স্যার? একটু মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হয়, একটু সময় লাগবে। এখন কথা হচ্ছে আমরা কমার লাইন আর্গুমেন্ট তো দেখলাম, আর্গুমেন্ট বলতে যে এই যে লাইনটা, এই যে সাপোজ ধরেন এই যে আর্গুমেন্ট এই প্রতিটা এক একটা আর্গুমেন্ট, প্রত্যেকটা লাইনে এক একটা আর্গুমেন্ট। এই আর্গুমেন্টগুলো আমরা এখন কি করব, তাহলে আমাদের কিন্তু প্রথম 3টা লেকচার শেষ হয়ে যাবে। বেসিক পাইথনের ডিসক্রিপটিভ কমান্ড লাইন আর্গুমেন্ট। হ্যাঁ, আর্গুমেন্ট কি, এই যে আমি লিখছি মনে করেন এখানে বলছে এই যে ইম্পর্টেন্সেস সিস্টেম বা এই যে এন কিন্তু একটা আর্গুমেন্ট, এন একটা আর্গুমেন্ট, এই যে পুরোটা একটা লাইন কিন্তু এন সংখ্যক একটা আর্গুমেন্ট বা ভেরিয়েবল। এইটাকে আমরা কমেন্ট করতে গেলে হ্যাশট্যাগ ব্যবহার করি না, এই একই জিনিস, এই সেম জিনিসটাই বলছে, সিঙ্গেল লাইন আর্গুমেন্ট বা ইয়া করতে। বুঝতে পারছেন? আমার এই তো গলা ব্যথা উঠে গেছে তখন। আরেকটু বোঝাই তাহলে আমরা এখন কি বলবো, ভেরিয়েবল বা ডাটা টাইপ, এই যে এইটা দেখুন ভেরিয়েবল, এইখানে 2টা লেকচার শেষ হলো, এটার একটা বলি যে ভেরিয়েবল কি আর ডাটা টাইপ কি। বলছে যে ভেরিয়েবল, তাহলে আমরা একটু সংক্ষেপে চলে আসি। ভেরিয়েবল হচ্ছে কম্পিউটারের মেমোরির সেই নির্দিষ্ট জায়গা, ওই যে বললাম একটা ভেরিয়েবল যাকে ইনিশিয়ালাইজ করে একটা নাম পুরোটাই লিখছি মনির অ্যালোকেশন করে দিছি না। এই যে ভেরিয়েবল হচ্ছে এমন একটা নির্দিষ্ট জায়গা যেখানে বিভিন্ন ধরনের ভ্যালু জমা, দেখছেন না, এম একটা ভেরিয়েবল, এটা এই এমটা একটা ভেরিয়েবল, এখানে কতগুলো ভ্যালু আছে, এম একটা ভ্যালু আছে, ও একটা ভ্যালু আছে, মানে পুরোটা যদি একটা ভ্যালু দেখবেন আলাদা আলাদা সংকেত আছে, এম ও এন আইয়া বিভিন্ন ধরনের কি থাকে, ভ্যালু কি করা থাকে, জমা রাখা যায়। সেটা এই যে এখন আমরা নিচে চলে আসি, এই নাম্বার 1 এটা একটা ভ্যারিয়েবল, নাম্বার 1টা পুরোটা কি একটা ভ্যারিয়েবল, সেইখানে কত ভ্যালু রাখছে, 10 নামে একটা ভ্যালু রাখছে। আবার বলছে নেম একটা কি আমাদের ভ্যারিয়েবল, এই যে এই নেমটা হচ্ছে আমাদের
নেমটা কি হলো? পিকচার না, তো হয় কিছু করার আগে তো আগে হ্যান্ডল করে নেন, অপশন করে হ্যান্ডল করে নিয়ে তারপরে আবার অনেক পরে আবার করেন, আবার একটা মানে এটা তো করছি। আপনি যদি ওই যে আমি বলছিলাম যে অ্যাডোব স্ক্যানে করলে এটা হতো না, আমি ক্যামেস্টাম দিয়ে করি। এটা তো মানে পেজ সেটআপ নেই, আর ওটাতে সব আছে কম্পিউটারের মতো যা লাগে। ওকে, আমাদের পিডিএফ হইলে হইলো। ওই যে পেজটা ওটা শুরু করা আছে, ও পিডিএফ হইলে হইলো, অত কিছু দেখাতে হবে না। আমি ওটাতে করলে ওটা সাকসেসফুলি করা হবে। আচ্ছা যত রকম টুলস আছে আচ্ছা, দেখেন এখন বলছে যে ভেরিয়েবল, এই যে নাম্বার নাম্বার নামে একটা ভেরিয়েবল নিয়েছি, সেখানে অ্যালোকেশন কি 10 রাখছি, 10 রেখে দিছি। আবার বলছে নেম, নেম নামে একটা ভেরিয়েবল নিয়েছি, যা কোটেশনের বিষয়ে লেখছি কি আসাদ, আসাদ নামে রাখছে। এই যে বিভিন্ন ধরনের ভ্যালু বা তথ্য রাখা হয়, যেটার মধ্যে সেটাকে বলা হয় ভেরিয়েবল। ভেরিয়েবল কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে গ্লোবাল, একটা হচ্ছে লোকাল। লোকাল মানে কি স্থানীয়, আর গ্লোবাল মানে বৈশ্বিক। বৈশ্বিক সেম জিনিস। যে ভেরিয়েবলটা শুধুমাত্র কোনো একটা ইন্ডিভিজুয়াল লাইন বা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। গ্লোবাল যে ভেরিয়েবলটা সব জায়গায় ব্যবহার করা যায়, সেটা গ্লোবাল ভেরিয়েবল। দেখেন আমি এটার উদাহরণগুলো আছে, লোকাল এবং গ্লোবালের উদাহরণগুলো দেখবেন। যেমন এই যে ভেরিয়েবলের নামকরণ, সাপোজ ধরেন নাম্বার, এই কিছুক্ষণ আগে লেখছি একটা নির্দিষ্ট এম লেখছি, এম মানে মনির, এম দিয়ে লেখছি মনির। এই মনির ভেরিয়েবলটা কিন্তু লোকাল ভেরিয়েবল। শুধুমাত্র ওই লাইনের পরে তাকে প্রিন্ট করলে সেটাকে আমরা ব্যবহার করতে পারবো, তার থেকে আরও 10টা লাইন নিচে গেলে সেটাকে আমরা ব্যবহার করতে পারবো না। কিন্তু আমরা যদি সেটাকে শুরুতেই ইনিশিয়ালাইজ করে দেই, কোনো কোড লেখার শুরুতেই লোকাল ভেরিয়েবলভাবে গ্লোবাল ভেরিয়েবলভাবে ডিক্লেয়ার করেই দিয়ে, তাহলে ওই ভেরিয়েবলটা আমরা 1000 লাইনের পরেও যদি সেটাকে আমরা প্রিন্ট করতে চাই, সেটা ওটা প্রিন্ট হবে। যেটা ওই যে যেটা সব জায়গায় ব্যবহার করতে পারবো সেটা গ্লোবাল, আর যেটা কোনো নির্দিষ্ট লাইন পর পর আমরা ব্রেক করে ব্যবহার করব সেটা হচ্ছে লোকাল। এটা বুঝতে পারলেই হইল, ঠিক আছে, লিখতে পারলেই হইলো। আমাদের এখন তো কোড লেখাও লাগতেছে না, বুঝতে পারছেন? এখন এবার লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে পার্থক্যগুলো দেখে নেবেন। হ্যাঁ, আমাদের বলছে যে ভেরিয়েবলের নামকরণ কীভাবে করতে হয়। আমরা তো বললাম যে আন্ডারস্কোর, ডলার সাইন, এগুলো দিয়ে আমরা ভেরিয়েবলের নামকরণ করতে পারবো না। তারপর কি বলছে, আমাদের এ টু জেড হিসেবে ভেরিয়েবলের নাম করতে পারবো। এই আইডেন্টিফায়ার যেভাবে ব্যবহার করা যায় ভেরিয়েবল, সেম সিস্টেমেই ব্যবহার করা যায়। এগুলো রিডিং করলেই আপনারা পাবেন। এখন ভেরিয়েবল কীভাবে অ্যাসাইন করতে হয়, এই যে পাইথন প্রোগ্রামে ভেরিয়েবল এইভাবে অ্যাসাইন করতে হয়। যে নাম ইকুয়াল টু 10, বা নাম না দিয়ে আমরা ওখানে এক্স ইকুয়াল টু 10 দিতে পারি, আর ইকুয়াল টু 10 দিতে পারি। এই যে লেস দেন, গ্রেটার দেন চিহ্নগুলো আছে না, এগুলো আপনাদের কোডেই থাকবে। আপনি যখন কম্পাইলার ইন করবেন না, দেওয়া থাকবে। এই যে দেখেন, দেখেন আপনি তার মানে আমাদের এখানে আমার এখন এখানে পাইথন যদি দেওয়া না তো যখন পাইথন দেখি পাইথন ইজ নট ডেটাবেস, কারণ পাইথন আমাদের এখানে দেওয়া নাই। পাইথন আসেনি। যদি পাইথন দেওয়া থাকতো তাহলে পাইথনের কোড আসতো। তাই আমরা ওই পাইথনের কোডে তখন যে 3টা চিহ্ন, এখানে একটা প্যাটার্ন চিহ্ন আসছে না, তো এখানে তখন 3টা প্যাটার্ন চিহ্ন আসতো, তখন আমরা যাই লিখতাম করতে পারতাম।
যদি পাইথন ব্যথা পাই সাপোজ এখানে মেবি থাকতে পারে, এখানে মেবি থাকতে পারে। কেন ওই মাল্টিপ্লাই এখানকার মাল্টিপ্লাই দেওয়া হবে না, ওটা দেওয়া যাবে না? ওটা তো কাজ চলতেছে, কাজ চলতেছে। এখানে হাত আন্দাজ কোন আমি খোলা যা ওটা অনেক কাজ ধর, করবে। অন্য নাম দেবে তুমি, কাজের নাম দেবে না। কাজ মানে ধর্ম জায়গা আছে আর কি। অন্য জায়গায় আছে, তো কোনটা এই যে দেখেন, কোনটা এইভাবে তখন আমাদের কোডের সিস্টেম এগুলা এই যে এই কত রেকর্ড হচ্ছে। এগুলা তো এইভাবে অ্যাসাইন করা থাকবে, এইভাবে কি করা থাকবে, অ্যাসাইন করা থাকবে। তাহলে অ্যাসাইন মানে কি, এইভাবে আমাদের ভেরিয়েবল অ্যাসাইন করতে পারবো। দেখেন, তাহলে আমরা ভেরিয়েবল অ্যাসাইন করতে পারবো না? হ্যাঁ, এখন বলতেছে ভেরিয়েবল, এই যে পূর্ণ ভেরিয়েবল এবং ফ্লোটিং ভেরিয়েবল। ইন্ট মানে হচ্ছে পূর্ণ, আর ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ। সিএইচআর ক্যারেক্টার মানে হচ্ছে কি, নাম। তারপর অনেকগুলো এই যে এইগুলো নিয়ে এখন একটু আমরা বিশদ আলোচনা করতে যাচ্ছি। ডাটা টাইপের উপর পর্যন্ত আপনারা আপনাদের শোনেন, আমি বুঝতে পারছি আজকে মনোযোগ একটা না দুইটা ক্লাস, এত বেশি মনোযোগ দেওয়া যাবে না। আপনাদের পিডিএফ আমি দুইটাই দিয়ে দিচ্ছি, আপনারা বাসায় দেখে নেবেন, একটু মনোযোগ সহকারে দেখবেন যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, আর এটা রিডিং করবেন, অবশ্যই রিডিং করবেন, A to Z পড়ে নেবেন। যেখানে বুঝবেন না অবশ্যই আমাকে একটু নক করার চেষ্টা করবেন। এগুলো রিডিং করলে কিন্তু অনেক কিছু বোঝা যায়। পাইথন তো, পাইথন বইটা রিডিং করলে বোঝা যাবে, আর আপনারা প্রশ্ন করলে আমি সেটা বুঝাই দেওয়ার চেষ্টা করব। কিন্তু A to Z বলতে এই যে এখন যদি বলেন স্যার এটা কি? এটা তো অলরেডি কোডে দেওয়াই থাকবে। আপনি এখন দেখছেন এক্স কোমা ওয়াই, মানে এক্স এর জন্য 2, ওয়াই এর জন্য 3 ইনিশিয়ালাইজ করে। এখন আপনারা যদি প্রশ্ন করেন, এখন এখানে ইকুয়াল যদি এক্স পাবেন, তাহলে এক্স সমান সমান 2 আসবে। আচ্ছা, এটা কিন্তু আমাকে কোড করে দেখাইতে হবে। এইখানে যদি আমি এইভাবে প্রশ্ন করে দিই, হ্যাঁ ব্যাকছে সরাসরি দেখা এই কথাটাই এক সিএমডির সাথে যদি মানে সিএমডি কমান্ড প্রম্পটের সাহায্যে আপনার পাইথনের কম্পাইলার থাকে, ইন্টারপ্রেটার দেওয়া থাকে। আর যদি আপনি কম্পাইলার নিজে দেন, যেমন পাইথন, এটা একটা কম্পাইলার, আপনি এটা একটা অ্যাপস, এই অ্যাপস দিয়ে আপনি পাইথন প্রোগ্রাম লিখতে পারেন। তারপর হচ্ছে ভিএস কোড দিয়ে কিন্তু আপনি পাইথন লিখতে পারেন।